সম্প্রতি কৃষ্ণনগরে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উঠে এসেছে প্রায় ৩০০ বছর আগের এক ইতিহাস। টিএমসি-এর অফিসিয়াল টুইটারে করা একটি পোস্ট আবার সামনে নিয়ে এসেছে মহারাজ কৃষ্ণচন্দ্রের কলঙ্কময় এক অধ্যায়। এর পেছনে কারণ অবশ্য কৃষ্ণনগর ১ আসন থেকে মনোনীত বিজেপি প্রার্থী অমৃতা রায়। তিনি মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের নবম পুরুষ সৌমিশ চন্দ্র রায়ের স্ত্রী। আর তাই তিনি কৃষ্ণনগর আসন থেকে মনোনয়ন পাওয়ার সাথে সাথেই নতুন করে শুরু হয়েছে ১৭৫৭ সালে পলাশী ষড়যন্ত্রের কলুষিত এক কাহিনী। তবে রাজনৈতিক বিতর্ককে দূরে সরিয়ে রেখে চলুন ফিরে যাওয়া যাক ১৭৫৭ সালে সেই দিনগুলোতে এবং খুঁজে বের করা যাক যে মহারাজ কৃষ্ণচন্দ্র কেন নবাব বিরোধী ষড়যন্ত্রে যোগ দিয়েছিলেন। মহারাজ কৃষ্ণচন্দ্র নদিয়া সিংহাসনে বসেন ১৭২৮ সালে, মাত্র ১৮ বছর বয়সে। তখন বাংলার নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ রাজস্বের ব্যাপারে অনেক কঠোর ছিলেন। তিনি রাজকর দিয়ে দিল্লি সম্রাট মোহাম্মদ শাহকে সন্তুষ্ট রেখেছিলেন যাতে তার কাজে বাধা না দিতে পারে। তার অধীনস্থ রাজা ও জমিদারদের উপর কর আদায়ে তিনি খুব কঠোর ছিলেন। বৈকুণ্ঠবাস নামে তখন ভয়ানক এক শাস্তির ব্যবস্থা ছিল। সমস্ত রাজা জমিদার এই শাস্তির ভয়ে বেশ ভীত ছিল। তবে নবাব কোষাগারে কৃষ্ণনগর রাজবাড়ির অনেক কর প্রায় বাকি থাকতো বলে প্রচলিত আছে। যদিও মহারাজ কৃষ্ণচন্দ্র এই কর সংক্রান্ত ব্যাপারগুলি সামলাতে অনেক সিদ্ধহস্ত ছিল, তারপরও কর না দেওয়ার অপরাধে মহারাজ কৃষ্ণচন্দ্র অনেকবার নবাবের কারাগারে বন্দী হয়েছিলেন। ১৭৪০ সালে আলীবর্দী খাঁ যখন নবাব হন তখন এই করের ব্যাপারটা আরো ভয়ানক রূপ নেয়। বর্গী হামলার দায় মেটাতে নবাব আলীবর্দী খাঁ কৃষ্ণচন্দ্রের ওপর ১২ লক্ষ টাকার কর চাপিয়ে দেয়। মারাঠাদের সাথে চুক্তি অনুযায়ী নবাব আলীবর্দী খাঁ প্রতি বছর ১২ লক্ষ টাকা তাদের কর হিসেবে দেবে, যার পুরোটাই একবার মহারাজ কৃষ্ণচন্দ্রের উপর এসে পড়ে। এছাড়াও পূর্বের অনেক বকেয়া হিসাবে আরো ১০ লক্ষ টাকা সহ মোট ২২ লক্ষ টাকার কর কৃষ্ণচন্দ্র থেকে দাবি করেন। এই কর দিতে ব্যর্থ হওয়ায় নবাব আলীবর্দী খাঁ কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দী করে। তবে বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী নবাব আলীবর্দী মহারাজ কৃষ্ণচন্দ্রকে যথেষ্ট সম্মানের সাথে মুর্শিদাবাদ প্রাসাদে নজরবন্দি করে রাখেন। তিনি কৃষ্ণচন্দ্রের বুদ্ধি, গুণ ও পাণ্ডিত্য দেখে তাকে ধর্মচন্দ্র বলে সম্বোধন করতেন। এরপর মহারাজের দেওয়ান রঘুনন্দন মিত্র সেই করের টাকা পরিশোধ করে মহারাজকে মুক্ত করে আনেন। কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের মনে এই ক্ষোভটা থেকেই যায়। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে বাংলার সিংহাসনে বেশ কয়েকজন নবাবের উত্থান পতন ঘটে। মূলত সিংহাসনকে ঘিরে ষড়যন্ত্রের খেলা শুরু হয় সেই প্রথম নবাবী আমল থেকেই। এই বিষয়ে সমস্ত তথ্য জানতে দেখুন এই ভিডিওটি, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যাই হোক, ১৭৫৬ সালে নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর নতুন নবাব হয় সিরাজউদ্দৌলা, কিন্তু তাকে দরবারের কেউই মেনে নেয়নি। তখন থেকেই নবাব সিরাজকে সরাতে ষড়যন্ত্র শুরু করে দরবারের উচ্চপদস্থ ব্যক্তিরা। ইতিহাসের অনেক জায়গাতে এটা প্রমাণ পাওয়া যায় যে নবাব সিরাজ খুবই খামখেয়ালি ও অধ্যর্থ ছিল। ফলে দরবারের সবাই নিজেদের স্বার্থ রক্ষার জন্য ভীত হয়ে পড়ে। যেটা এখন সব জায়গাতেই দেখা যায় যে মানুষজন তাকেই চায় যে তাদেরকে খুঁটে খেতে দেবে। এখানেও হলো তাই। দরবারের সবাই ভাবলো সিরাজ যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকে তাহলে একে একে তারা সবাই শেষ হয়ে যাবে। যদিও নবাব দরবারের কেউই ধোয়া তুলসী পাতা ছিল না। ক্ষমতা, অর্থ, সম্মানের লোভে সবাই অন্ধ ছিল। তবে এই সময় ঘটে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। নবাবের আদেশে বিনা অপরাধে মহারাজ কৃষ্ণচন্দ্রের দেওয়ান রঘুনন্দন মিত্রের ফাঁসি হয়। যথারীতি এতেও মহারাজ কৃষ্ণচন্দ্র নবাবের ওপর খুবই অসন্তুষ্ট হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে দেখুন এই ভিডিওটি, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও নবাব সিরাজউদ্দৌলা খুব কঠোর হাতে দরবারের দুর্নীতিগ্রস্ত সবাইকে শাস্তি দিতে শুরু করে। নবাব সিরাজ খুবই তরুণ শাসক হওয়ায় কেউ তাকে মান্য করতে চাইতো না। এদিকে দরবার চলাকালেই নবাব প্রকাশ্যে জগৎ শেঠকে চড় মেরে বসে। ক্ষুব্ধ জগৎ শেঠ তখন নিজের বাড়িতে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা শুরু করে। আগে থেকেই যারা সিরাজের বিরোধী ছিল তারাও এতে যোগদান করে ভয়ানক ষড়যন্ত্র রচনা করতে থাকে। কিন্তু এত কিছু হয়ে গেল, এখানে মহারাজ কৃষ্ণচন্দ্র কোথায়? হ্যাঁ, ঠিক এই সময়ে এই ষড়যন্ত্রের আগমন ঘটে মহারাজ কৃষ্ণচন্দ্রের। ক্ষুব্ধ জগৎ শেঠ ষড়যন্ত্রের পরিকল্পনার সময় সবাইকে তার বন্ধু মহারাজ কৃষ্ণচন্দ্রের পরামর্শ গ্রহণের কথা জানায়। তিনি বলেন যে মহারাজ কৃষ্ণচন্দ্র খুবই বুদ্ধিমান এবং বিজ্ঞ, তার পরামর্শ পেলেই আমাদের পরিকল্পনা সফল হবে। তিনি মহারাজকে চিঠি লিখে তাদের সাথে যোগদানের আহ্বান জানান। কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রও খুব চতুর ব্যক্তি ছিল। তিনি প্রথমেই না গিয়ে তার দেওয়ান কালীপ্রসন্ন সিংহকে সেখানে পাঠান। কালীপ্রসন্ন সিংহ সব খোঁজ খবর করার পর মহারাজকে বিস্তারিত জানালেন। মহারাজ তখন আড়াল থেকে ষড়যন্ত্রকারীদের সহায়তা করার আশ্বাস দিলেন। এভাবে মহারাজ কৃষ্ণচন্দ্রও এই ষড়যন্ত্রের খেলায় যোগ দিলেন। এটাও একটা স্বাভাবিক ব্যাপার যে যখন আপনার কারোর সাথে কোনো ঝামেলা হয় তখন আপনার বন্ধু এসে কার দোষ সেটা না দেখেই আপনাকেই সাপোর্ট করবে। আর মহারাজ কৃষ্ণচন্দ্রের তো এমনিতেই নবাবদের উপর ক্ষোভ জমেছিল। মূলত নবাবদের প্রতি তার ক্ষোভ এতই বেড়ে গিয়েছিল যে তিনিও চাইছিলেন নবাবের পরিবর্তন হোক।
যদিও মহারাজ কৃষ্ণচন্দ্রের এই ষড়যন্ত্রে যোগ দেওয়ার পেছনে আরো অনেক কারণ ছিল। প্রথমত, কর প্রদান সংক্রান্ত ঝামেলায় বারবার কারাদণ্ড ভোগ করায় তিনি এমনিতেই নবাবদের উপর ক্ষুব্ধ ছিলেন। দ্বিতীয়ত, তার দেওয়ান রঘুনন্দন মিত্রকে বিনা অপরাধে নবাব ফাঁসির আদেশ দেয়। এতেও তিনি নবাব সিরাজউদ্দৌলার উপর অনেক ক্ষুব্ধ হন। তাছাড়াও সবথেকে বড় কারণ হিসাবে যেটাকে দেখানো হয় সেটা হলো মহারাজ কৃষ্ণচন্দ্র গোঁড়া হিন্দু ও বাঙালি সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তার কাছে বাংলার নবাবগণ বহিরাগত ও ভিন জাতি ছাড়া আর কিছুই না। অবশ্য এটা ঠিক যে বাংলার নবাবগণ কেউই বাঙালি ছিলেন না, তাদের ভাষা সংস্কৃতি কিছুই বাঙালি ছিল না। মহারাজ কৃষ্ণচন্দ্র চাইতেন আবারও হিন্দু রাজাদের গৌরবোজ্জ্বল দিনগুলো ফিরে আসুক। এসব ভেবেই মহারাজ কৃষ্ণচন্দ্র আড়াল থেকে ষড়যন্ত্রকারীদের মন্ত্রণা দিতে শুরু করেন। এভাবেই ঘনীভূত হতে থাকে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র। ঘসেটি বেগম, জগৎ শেঠ, রায় দুর্লভ, ইয়ার লতিফ ও মাস্টার মাইন্ড বিশ্বাসঘাতক মীর জাফর সবাই মিলে এটা ঠিক করে যে নবাবকে সরিয়ে দেওয়া হবে, তার স্থানে নবাব হবে মীর জাফর। এই সময় কৃষ্ণচন্দ্রের পরামর্শেই সবাই ইংরেজদের সাহায্য প্রার্থনা করে। ইংরেজরাও আগে থেকে নবাবদের উপর ক্ষুব্ধ ছিল। এসব ঘটনার বিস্তারিত বর্ণনা নবাবনামা ভিডিওতে পেয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। যাই হোক, ইংরেজদের সাথে মহারাজ কৃষ্ণচন্দ্রের খুব ভালো সম্পর্ক ছিল। এছাড়াও মহারাজ কৃষ্ণচন্দ্র তার আশেপাশের আরো বেশ কিছু রাজা ও জমিদারদের তার নিজের দলে টেনে নেন। তখন সব মিলিয়ে পরিস্থিতি এরম দাঁড়ায় যে নবাব ইংরেজদের সাথে যুদ্ধ করতে বাধ্য হয়। ষড়যন্ত্রকারীরাও তখন প্রস্তুত নিজেদের পরিকল্পনা অনুযায়ী। নবাব যদিও এই ষড়যন্ত্রের কথা আগেই ধরে ফেলেছিলেন, কিন্তু তবুও তিনি সবার উপর বিশ্বাস রেখেছিলেন যে এই যুদ্ধে সবাই তার পাশে থাকবে। কিন্তু কেউ পাশে থাকেনি। যুদ্ধে নবাবের করুণ পরাজয় ঘটে ও পরবর্তীতে তাকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর ষড়যন্ত্রকারীরা কেউ এটা ভাবেনি যে ষড়যন্ত্রের ফল এত দূরে যাবে। তাদের ধারণা ছিল মীর জাফর নবাব হবে এবং সবাই নিজের স্বার্থ রক্ষা করতে পারবে। কারণ নবাব দরবারে এরকম বিশ্বাসঘাতকতার ঘটনা এর আগেও ঘটেছে। স্বয়ং আলীবর্দী খাঁ নিজেও এই ষড়যন্ত্রের মাধ্যমেই ক্ষমতায় এসেছিল। ইংরেজরাও তখন এটা ভাবেনি যে তারা শাসন ক্ষমতায় আসবে। তারাও ভেবেছিল মীর জাফর নবাব হলে তারাও সব রকম সুবিধাগুলো পাবে এবং বাকি বহিরাগত বণিকদের হটিয়ে তারা নিজেরা একচেটিয়া বাণিজ্য করতে পারবে। তবে পুরো ঘটনাটাই যে এভাবে বদলে যাবে সেটা কেউই ভাবেনি। এভাবে এই জঘন্য ষড়যন্ত্রের ফলে বাংলা সহ পুরো ভারতবর্ষ ব্রিটিশদের গোলামে পরিণত হয়। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উৎস রায় জানান যে ইতিহাসবিদদের একাংশ দাবি করেন কিছু দেশীয় রাজা ও জমিদার পলাশীর ষড়যন্ত্রের অনুঘটক ছিলেন, কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র সরাসরি ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এই দাবি সমকালীন কোনো সূত্র থেকে পাওয়া যায় না। এছাড়াও বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে এটাও প্রমাণ পাওয়া যায় যে লর্ড ক্লাইভ পলাশী ময়দানে যাওয়ার সময় যাত্রাবিরতিতে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদে সময় কাটিয়েছিলেন। তবে পলাশী যুদ্ধের পর ইংরেজরা যখন ক্ষমতায় আসে তখন মহারাজ কৃষ্ণচন্দ্রের জমিদারিও আস্তে আস্তে খর্ব হতে শুরু করে এবং একটা সময় এই রাজতন্ত্র পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যায়। তবে এটা ঠিক যে বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে মহারাজ কৃষ্ণচন্দ্রের অবদান খুবই গুরুত্বপূর্ণ। তার সময় বাংলার শিল্প সংস্কৃতির বিকাশ ঘটে। তিনি অনেক গুণী মানুষদের আর্থিকভাবে সাহায্য করতেন, অনেক জমি দান করতেন এবং বিভিন্ন কবি ও পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা করতেন। তিনি অত্যন্ত কৌশলী ও বুদ্ধিমান ছিলেন, যার ফলে তার দীর্ঘ ৫৪ বছরের রাজত্বে বাংলায় অনেক বিশৃঙ্খলা শুরু হলেও তার রাজত্ব তিনি শক্ত হাতেই পরিচালনা করে গেছিলেন। তবুও আজও তার নাম পলাশী বিশ্বাসঘাতকদের তালিকায় রয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পলাশী যুদ্ধের সময় মহারাজ কৃষ্ণচন্দ্র ও নদিয়া রাজপরিবারের অবস্থা তোমাদের সামনে তুলে ধরলাম। মহারাজ কৃষ্ণচন্দ্র ও নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে তোমাদের মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।